জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঘোষিত লক্ষ্যগুলো বেশ বিস্তৃত। বাহ্যিকভাবে তাদের এজেন্ডা হলো বিভিন্ন দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে সহায়তা করা। এর মধ্যে রয়েছে সর্বোপরি লিঙ্গ সমতা, নিরাপদ আবাসন, ভূমির ন্যায্য ব্যবস্থাপনা, সব ধরনের বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অধিকার রক্ষায় কাজ করা। তবে এই ঘোষিত লক্ষ্যের আড়ালে একটি ভিন্ন উদ্দেশ্য বা হিডেন এজেন্ডা রয়েছে। পশ্চিমা মূল্যবোধের প্রসার করা। একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে তাদের নিকট মানবাধিকারের সংজ্ঞা পশ্চিমা বিশ্বের সামাজিক ও রাজনৈতিক মানদণ্ড দ্বারা প্রভাবিত। এর বাইরে মানবাধিকারের কোনো মানদণ্ডকে তারা স্বীকৃতি দেয় না। এটাও অজানা নয় যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং OHCHR সমকামিতার বৈধতা সহ জাতিসংঘের ঘোষণাকৃত সকল প্রকার মানবাধিকার নিয়ে কাজ করে। জাতিসংঘ LGBTQ ব্যক্তিদের অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে দেখে। এর মাধ্যমে তারা মূলত পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে পারে। দ্বিতীয়, জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে। পার্বত্য চট্টগ্রামের মতো অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যুতে তাদের জাতীয়তা রক্ষার নামে বাংলাদেশের ইনফ্লুয়েন্স কমাতে ভূমিকা রাখতে পারে। তারা কাদিয়ানি, আহমদিয়া, সংখ্যালঘু, পাহাড়ি, রোহিঙ্গা নানা ইস্যু তৈরি করতে পারে। বাংলাদেশে অফিস গঠন করার সম্ভাব্য ক্ষতি সমূহ। কমিশনের অন্যতম প্রধান এজেন্ডা হলো যৌন সংখ্যালঘু বা LGBTQ অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে একজন ঘোষিত সমকামী ব্যক্তিকে, রিচার্ড এস হাওয়ার্ডকে নিয়োগের পরিকল্পনা এই আশঙ্কাকে আরো দৃঢ় করে। জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে। এই কমিশন অনেক দেশেই তাদের নির্ধারিত সীমানা অতিক্রম করে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। পার্বত্য চট্টগ্রামের মতো অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যুতে তাদের সম্ভাব্য ভূমিকা জাতীয় অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এনজিও সরকারের উপর বিদেশি সংস্থাগুলোর প্রভাব বিস্তারের সুযোগ বেশি থাকে। মানবাধিকার কমিশনের অফিস এই প্রভাব বিস্তারের একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে, যার ফলে দেশের অভ্যন্তরীণ নীতি বিদেশিদের ইশারায় নির্ধারিত হতে বাধ্য হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনকে কিছু প্রশ্ন। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র 16টি দেশে তাদের কার্যালয় কেন? ভারত, চীন বা মিয়ানমারের মতো দেশে, যেখানে সংখ্যালঘু মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের উপরে নিপীড়নের অভিযোগ বিশ্বজুড়ে আলোচিত, সেখানে কার্যালয় না খুলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে বেছে নেওয়ার পিছনে আপনাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য কি? আপনাদের মানবাধিকারের সংজ্ঞা কি সর্বজনীন, নাকি একটি মূলত পশ্চিমা ধর্ম নিরপেক্ষ ব্যক্তি স্বতন্ত্রবাদী মূল্যবোধ দ্বারা নির্ধারিত? বাংলাদেশের 92% মুসলিমের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত পারিবারিক ও সামাজিক মূল্যবোধের সাথে আপনাদের চাপিয়ে দেওয়া মানবাধিকারের সংঘাত হলে আপনারা কি স্থানীয় জনগণের বিশ্বাসকে সম্মান দেখাবেন, নাকি একে লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে দেশের বিরুদ্ধে অবস্থান নেবে? ফিলিস্তিনের গাজায় চলমান আগ্রাসন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর গাজার নিরীহ শিশু, মহিলা সহ নিরস্ত্র জনগণের উপর গণহত্যার মতো গুরুতর ইস্যুতে জাতিসংঘ এবং তাদের কমিশন কি ভূমিকা পালন করেছে? বিগত 1.5 দশকে বাংলাদেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগের সময় আপনারা কেন নীরব ছিলেন? এখন একটি অভ্যন্তরীণকালীন সরকারের সময়ে হঠাৎ করে কার্যালয় স্থাপনের এই
তৎপরতা কি এটাই প্রমাণ করে না যে আপনারা মূলত দুর্বল বা আপনাদের পছন্দের সরকারের উপর প্রভাব বিস্তার করতেই বেশি আগ্রহী, প্রকৃত মানবাধিকার রক্ষা নয়? বলেছেন এলজিবিটিকিউ প্লাস, হ্যাঁ, এটাকে আমরা খুব মারাত্মক আকারে দেখি। কারণ পাপ করা আর পাপ প্রতিষ্ঠা করা এক জিনিস নয়। আমাদের সমাজে অনেক পাপী আছে, ব্যভিচারী আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করছি না। এই প্রেস কনফারেন্স তাদের বিরুদ্ধে, যারা অন্যায়কে যারা প্রতিষ্ঠা করতে চায়, আর ওনার মাধ্যমে অবশ্যই ইন্টারন্যাশনাল ভাবে এই ক্রাইমকে, এই অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে, যা আমরা কোনোদিন হতে দিব না। এ ব্যাপারে আমাদের কেন্দ্র রয়েছে, হেফাজত ইসলামের কেন্দ্র কর্মসূচি, তারা যা বাস্তবায়ন, তারা যা ঘোষণা করবে, আমরা সেগুলোকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা হবে না।